ফিরে এলাম বিরতির পর। শনিবার রাতে কলকাতা টিভিতে ভুলবশত একটি খবরে সম্প্রচারিত হয় স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে। অবসরের বয়স 60 থেকে বেড়ে হয়েছে 65। তথ্য যাচাই সঠিকভাবে না হওয়ায় এই খবর সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা ক্ষমা প্রার্থী। শিক্ষকদের অবসরের বয়সসীমা যা ছিল তাই রয়েছে। বয়সসীমায় কোনো পরিবর্তন করা হয়নি। দীর্ঘ 2 দশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে। ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে। তাই সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, দেখতে থাকবেন কলকাতা টিভি রাত দিন 7 দিন। চলে আসবো পরের খবরে। ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় 2টি নতুন কাউন্টি গড়ার ঘোষণা চীনের। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা। অভিযোগ ভারতের। কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে। পরিস্থিতি ঠিক কিরকম এই মুহূর্তে জলের মতো স্পষ্ট করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। চীনের সঙ্গে চলতে থাকা টানাপোড়েন শেষ হওয়ার কথা জানিয়ে সেদেশের সফরে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কিন্তু পরিস্থিতি কি আদৌ নিয়ন্ত্রণে এসেছে, করায়ত্ত হয়েছে? তখনই প্রশ্ন তুলেছে কূটনৈতিক মহল। প্রতিবেশীদের ওপর ছড়ি ঘোরানো নিয়ে মোদির আত্মপ্রচার যে আসলে ফাঁকা বুলি মাত্র, তা সরাসরি সামনে এনে দিয়েছে বিদেশ মন্ত্রকের বার্তা। এক প্রকার এই সম্মানহানির পর মোদির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় গোটা দেশ। চীনের প্রতি বিদেশ মন্ত্রকের বার্তাতেই কি এর শেষ, নাকি আরও কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে? সেই প্রশ্নই তুলেছেন বিশেষজ্ঞরা। প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এক শক্তিশালী ইমেজ তৈরি করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠন করেছে এবং বারবার প্রমাণ করার চেষ্টা হয় যে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই কিন্তু প্রথম না। আমরা বহুবার, একাধিকবার দেখেছি ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চীন। এবার এখানে সব বিষয়টা যদি বিশ্লেষণ করা যায়, সেখানে একটা প্রশ্ন তো উঠছেই যে এবার কি আবার দুদেশের সম্পর্কে চির? সেই সঙ্গে বিরোধীরা কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে যদি একটু বিশ্লেষণ করো। হ্যাঁ, যেটা মূল বিষয়, একদিকে যেমন আমরা কখনো দেখেছি যে ডোকলাম সীমান্তে গন্ডগোল, গালওয়ান সীমান্তে গন্ডগোল, ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ তৈরি, বিভিন্ন ইস্যুতে বারংবার ভারত এবং চীনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কূটনৈতিক একটা বৈরিতার সম্পর্কে পৌঁছে গিয়েছিল। শীতল হয়ে যায় সম্পর্ক এবং তারপরে সেই শীতলতা মেটানোর জন্য বিভিন্ন সময় যে যে জায়গায়, অর্থাৎ কখনো ডোকলামে, কখনো গালওয়ানে প্রাথমিকভাবে সামরিক শীর্ষ কর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেই যে স্থানীয় প্রবলেম সেটা মেটানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হয়েছে, বিদেশ মন্ত্রী সেখানে গিয়েছেন। এর আগে সুষমা স্বরাজও একবার এই বিষয়টি নিয়ে ছিলেন, শীর্ষ কর্তাদের সঙ্গে, বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছিলেন। পরবর্তীকালে বর্তমান বিদেশ মন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন। এর সাম্প্রতিক কালে আমরা দেখেছি, সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও রাশিয়াতে একটি বৈঠকের পাশে কথা বলেছিলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। এবং তারপরেই ভারতের পক্ষ থেকে এবং চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাদের মধ্যে যে বিরোধের যে জায়গাগুলি ছিল, আলোচনার মাধ্যমে সেই বিরোধের জায়গাগুলি মিটে গিয়েছে। তারপরে আমরা দেখলাম লাদাখের 2টি গ্রাম চীনের অন্তর্ভুক্ত বলেই দাবি করা হয়েছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়াতে। এবং উইঘুর সম্প্রদায়ের যে স্বায়ত্তশাসিত এলাকা রয়েছে, সেই স্বায়ত্তশাসিত এলাকার মধ্যে ওই 2টি গ্রামকে তাদের মানচিত্রের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়েছে চায়নার পক্ষ থেকে। প্রজাতন্ত্রী চীন যখন এই দাবি করছে, তখন 27শে ডিসেম্বর এবং তারপর বলছে যে চীনের এই দাবি কোনোভাবেই মেনে নিচ্ছে না ভারত। কূটনৈতিক স্তরে তীব্র প্রতিবাদ করা হচ্ছে। ওই জায়গা একেবারে ভারতীয় ভূখণ্ড। 27শে ডিসেম্বর এটা জানানোর পর ভারতের মনে পড়লো এতদিন পর্যন্ত গ্রাম দুটোকে স্থাপন করতে দিল কে? তাহলে প্রতিরক্ষা মন্ত্রক কি তাহলে চোখে ঠুলি পরে বসে আছে? 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলি জানতেন না? তিনি কেন এই বিষয়ে সরব হননি? তিনি কেন এই বিষয়ে কোনো বার্তা দেননি? বিদেশ মন্ত্রকের স্তরে এই বিষয়টা, কূটনৈতিক স্তরে বার্তাটা কবে দেওয়া হচ্ছে? জানুয়ারি মাসের শুরুর পরে। 27শে ডিসেম্বর এই বিষয়টি সিনহুয়া দেখাচ্ছে, তারপরে জানতে পারলো প্রতিরক্ষা মন্ত্রক। তাহলে না, 2টি বিষয় করতে পারে। এক, প্রতিরক্ষা মন্ত্রক জানতো না, তার কারণ কি? যে প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা ব্যর্থতা। তাহলে সেটা স্বীকার করিনি যে কেন এতদিন আমরা জানতাম না, সেই জন্য আমাদের প্রতিক্রিয়া জানাতে দেরি হয়েছে। অথবা কি,
জেনেও চুপ করে বসেছিল। তার মানে চীনের মতো শক্তিকে ভয় পেয়েছে 56 ইঞ্চির ছাতি, সেই জন্য তারা চুপ করে বসেছিল। এখন সিনহুয়া এটা বিরোধীদের রাজনৈতিক হাতিয়ার হতে পারে, সেই জন্য তারা জানাচ্ছে কূটনৈতিক স্তরে প্রতিবাদ হবে। তাহলে কোনটা সেটা অন্তত স্থির করে জানাক নয়াদিল্লি বা মানে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারাও তো মুখে কুলু পেটে বসে রয়েছে। এই বিষয়গুলি প্রশ্ন তুলছে, ফলে খুব স্বাভাবিকভাবে এ নিয়ে আগামী বাজেট অধিবেশন উত্তপ্ত হতে পারে বলেই এখনো পর্যন্ত মধুমন্ত্রী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এখানে একটা জিনিস তো স্পষ্ট, যেটা আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য তিনিও যেটা বললেন, যে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এক শক্তিশালী ইমেজ তৈরি করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠন করেছেন। কিন্তু বারবার প্রমাণ করারও চেষ্টা করেছেন যে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। এই সময় দাঁড়িয়ে 27শে ডিসেম্বরের পর প্রতিরক্ষা মন্ত্রক নড়েচড়ে বসলো কেন, এই জায়গাতেই কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। চীনের লাদাখে ঢুকে পড়ার কথা স্বীকার করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাংবাদিক বৈঠক 27শে ডিসেম্বরের পরেই। সেই জায়গা থেকেই প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সীমান্তে অনুপ্রবেশে রোধে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক কি তবে ফাঁকা বুলি ছিল? প্রশ্ন কূটনৈতিক মহলে। এবং যেমনটা বলছিলাম যে ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও বহুবার ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চীন। এবার কি আবার দুদেশের সম্পর্কে তাহলে চিড়? কর্নেল সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কর্নেল, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে গোটা বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন যে ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই তো প্রথম নয়, এর আগেও বহুবার ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চীন। এবার কি আবার দুদেশের সম্পর্কে তাহলে চিড় ধরবে? অন্যদিকে 27শে ডিসেম্বর তারপরেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক নড়েচড়ে বসলো। এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে, যেখানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এক শক্তিশালী ইমেজ তৈরি করেছিলেন এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠন করেছিলেন। সেইখানে বারবার প্রমাণ করার চেষ্টা হয় যে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। সেই জায়গাটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নই উঠছে, প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। না, প্রশ্নটা যদি পলিটিক্যাল হয় তাহলে কিন্তু ঠিক হবে না। আমি আমার মিলিটারি অ্যাসেসমেন্টের দিক থেকে বলছি, নিশ্চয়ই ঘটনাটা একটু কমপ্লিকেশন নিয়ে এলো ভারত চীনের সম্পর্কের মধ্যে। আমরা কিছুদিন আগেই বর্ডার এগ্রিমেন্ট করে নর্দার্ন লাদাখ অ্যান্ড ইস্টার্ন লাদাখ থেকে, যেখানে আইবল টু আইবল কন্ট্যাক্ট ছিল চীনের সেনাবাহিনীর সঙ্গে, সেখান থেকে আমরা কিন্তু মুভ ব্যাক করলাম। চাইনিজরাও সেখান থেকে মুভ ব্যাক করলো, কিন্তু অ্যাকচুয়াল পজিশন যেখানে যারা চাইনিজরা নিয়েছিল বা আমরা যেখানে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু মুভ ব্যাক করা হয়নি। এটা প্রায় 23টা মিটিং এর পর, কোর কমান্ডার লেভেলে 23টা মিটিং হলো আর্মি লেভেলে, আর কূটনৈতিক ভাবেও গোটা 10 মিটিং এর পর এই ডিসিশনটা নেওয়া হলো। কিন্তু এখন আমরা দেখছি যে হঠাৎ করে চাইনিজরা ম্যাপ প্রকাশ করলো, দুটো নতুন স্টেট তারা ডিক্লেয়ার করলো নর্দার্ন লাদাখে, যেখানে আমাদের লাদাখের পোর্শন দেখা যাচ্ছে তাদের ম্যাপের মধ্যে। সেটা নিয়ে কিন্তু আমরা কূটনৈতিক ভাবে একটা অবজেকশন দিলাম, যেহেতু এখনো পর্যন্ত চাইনিজরা ফিজিক্যালি কোনো ট্রুপস মুভমেন্ট সেখানে করেনি। এবারে আসি আপনার প্রশ্নে। প্রশ্নটা অত্যন্ত কমপ্লিকেটেড প্রশ্ন। এখানে আমাদের একটা পলিসি নেওয়া হয়েছে যে আমরা কিন্তু কোনোদিনই কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু আমাদের ছিল না বা এখনো নেই। কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা চাই না কোনো প্রতিবেশী দেশ অ্যাগ্রেসিভ অ্যাকশন করে আমাদের দেশের কোনো অংশ দখল করে নিক বা আমাদের দেশের কোনো অংশকে ম্যাপের মধ্যে তাদের অংশ বলে দেখাক, সেটাও অ্যাকসেপ্টেড না। এটা একটা ক্যাচ 22 সিচুয়েশন আমি বলবো না কি ভারতবর্ষ উইক। আমরা কিন্তু অত্যন্ত স্ট্রং নেশন ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ মিলিটারি স্ট্রেংথ।
আর সিমিলারলি ফ্রম দি পয়েন্ট অফ ভিউ ইকোনমিক স্ট্রেংথ, কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাব আমাদের কোনোদিনই ছিল না। এবারে আমরা যা দেখছি, প্রত্যেকবারই কিন্তু আমরা দেখি যে চাইনিজদের কিন্তু বিশ্বাস করা যায় না। তারা একটা জলের ওপরে চলন্ত হাঁস যখন জলে চলে, ওপরে তাদের মনে হয় স্থির, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি জলের তলায় তাদের পা দুটো মুভমেন্ট করে যায়। তো চাইনিজদের হচ্ছে এই পলিসি, তারা কিন্তু ফিজিক্যালি বা অপারেশনালি বা মিলিটারিলি কোনো দেশের মধ্যে অ্যাগ্রেশন করার তাদের পলিসি না। তাদের পলিসি হচ্ছে ইকোনমিক ইনভেশন। একটা দেশকে ইকোনমিক ইনভেশন করে সেখানে ঋণে জর্জরিত করে যে ছোট ছোট দেশগুলো আছে, তারপর সেই দেশগুলোকে দখলদারি করা, সেটা আমাদের সঙ্গে ওরা পারবে না। কিন্তু আমরা অত্যন্ত নিবিড়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিলিটারিলি উই আর ভেরি স্ট্রং and rightly we can even defend that we can fight three-front war. একদিকে পাকিস্তান, একদিকে চায়না, একদিকে যদি বাংলাদেশ চায় ভারতের সঙ্গে যুদ্ধ করতে, আমরা কিন্তু থ্রি-ফ্রন্ট ওয়ার করার জন্য তৈরি আছে। আমাদের অত্যন্ত শক্তিশালী মডার্ন আর্মি, যেটা আমরা ঢাকঢোল বাজিয়ে বলতে চাই না, কিন্তু অন গ্রাউন্ড যদি কিছু হয় তাহলে কিন্তু উই আর প্রিপেয়ার্ড টু ফেস অল দি থ্রি ফ্রন্টস। কর্নেল রায়, একটা বিষয়, এই যে চীনের আগ্রাসনের কথা আপনি বলছিলেন এবং সেটা সহ্য করবে না কিছুতেই ভারত, সেই জায়গা থেকে ভারতের ভূমিকা তাহলে কি হতে পারে বা কি হওয়া উচিত, যদি একটু বিশ্লেষণ করেন? না, কূটনৈতিকভাবে আমরা তো মুভমেন্ট করছি, আমরা তো অবজেকশন দিয়েছি, কিন্তু ফিজিক্যালি আমাদের ট্রুপসও মুভমেন্ট করতে পারে। যদি আমরা দেখি যে চাইনিজ মুভমেন্ট হচ্ছে ফিজিক্যালি, যেই দুটো জায়গাকে ওরা বলছে ওদের নতুন কোনো দেশ গঠন করবে, সেখানে যদি তারা ফিজিক্যাল মুভমেন্ট করে, আমরাও ফিজিক্যাল মুভমেন্ট করবো। দেয়ার উইল বি अगेन আইবল টু আইবল কনফ্রন্টেশন। আর আরেকটা কথা না বলে আমি পারছি না, চাইনিজরা আরেকটা অ্যাক্টিভিটিস করছে যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার স্ট্র্যাটেজিক্যালি। তারা অরুণাচলে, তিবেটে ব্রহ্মপুত্র নদী যেখান থেকে উৎস, সেখানে একটা ম্যাসিভ ওয়াটার প্রজেক্ট করছে, ইনক্লুডিং মেকিং এ ড্যাম। সেটা যদি করে তাহলে ব্রহ্মপুত্র নদীর যে জল, সেই জলকে চাইনিজ টিবেট এরিয়া থেকে তারা কন্ট্রোল করতে পারবে, তাদের ইচ্ছে মতো জলকে আটকাতে পারবে, ইচ্ছে মতো জলকে ছাড়তে পারবে, যেটা আমাদের স্পেশালি আসাম আর নর্থ ইস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। সেটাও কিন্তু আমাদের দিক থেকে একটা অবজেকশন গেছে, কিন্তু চাইনিজরা বলছে তারা তাদের টেরিটরিতে যা করতে চায় সেটা তাদের ইচ্ছে, কিন্তু ওটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নাও হতে পারে। তখন ইন্টারন্যাশনালি কিছু এগ্রিমেন্ট, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই জলকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কে কতটা কন্ট্রোল করতে পারে, সেটার নিচে কিন্তু এটা চলে আসে। কিন্তু এটাও আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। ফিজিক্যালি আমরা সেখানে কোনো ধরনের মুভমেন্ট করতে পারি না, যেহেতু পুরো প্রজেক্টটা টিবেট চাইনিজ কন্ট্রোল টিবেটের ভেতরে করতে চাইছে। অনেক ধন্যবাদ। কথা বললাম অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। আমরা এই নিয়ে আরো কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে, কি বলছেন তারা শোনাবো। এটা চীন মাঝে মাঝে বলে, কিন্তু চীন খুব একটা সেই অর্থে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারে না, মানে তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা অতীতেও ডোকলামে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি চীন করে যায়। কিন্তু মানে এর দ্বারা যে চীনের সঙ্গে ভারতের অন্য কোনো সম্পর্ক খারাপ হবে তার সম্ভাবনা নেই, কারণ এ ধরনের বক্তব্য চীন সরকারের কাছ থেকে কি এসেছে কিনা আমরা এখনো জানি না, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এবং সেখানে যেহেতু একটা মিক্সড হোম, মানে লাদাখ এথনিক গ্রুপ অনুযায়ী টিবেটিয়ান, বাটি, দার্ডিক পিপল, এরকম বহু ধরনের মানুষের একটা অবস্থান, সুতরাং এবং এটা একটা ক্রস রোড যেটা ট্রেড এবং কালচারাল এক্সচেঞ্জ হয় সেন্ট্রাল এশিয়া, টিবেট এবং ভারতবর্ষের সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিল্ক রুট যেটাকে আমরা বলি,
যেটা এর ওপর দিয়ে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখি, ওপরে দেখবো যে শাসগাঁও বলে একটা জায়গা আছে, সিল্ক রুটটা পাস করে কিন্তু এই ইন্টারাকশনটা দিয়ে। সুতরাং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে যেহেতু লাদাখ, যেটা মানে চীনের খুব কাছে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা এই জিওপলিটিক্যাল টেনশনটা বাড়িয়ে রাখে মাঝে মাঝে। এবং আমরা এটা অতীতেও দেখেছি যে গালওয়ান ভ্যালিতে 2020 সালে যে সমস্যা হয়েছিল, এ ধরনের ঘটনা বারবার করে ধরে। যেমন এখানে আরো কয়েকটা বিষয় আছে, যেমন লে প্যালেস, ম্যাগনেটিক হিল, জানসার ভ্যালি, সব মিলিয়ে এটা চীন মাঝে মাঝে করে। তো এটাতে তেমন কোনো আমাদের সাড়া দেওয়ার দরকার নেই, এবং এখানে কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয় না। 65 সালের আগেই ওই এলাকাটা চীন দখল করে নিয়েছিল, প্রায় 1500 কিলোমিটার রাস্তা বানিয়েছিল, তিবেতের সঙ্গে উইগুরের রাস্তা। আমাদের তখন যিনি পররাষ্ট্র সচিব ছিলেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু ভারত কিছু করার জায়গায় ছিল না। যাই হোক, সেটা তো পুরনো ইতিহাস। এখন কিন্তু ভারত কিন্তু পরিষ্কার বলছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা আকসাই চীন ভারতেরই অঙ্গ, এবং কাশ্মীরে যখন নির্বাচন হয় পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের অঞ্চলেও কিন্তু বলা হয় যে এখানে আমরা 7টা এলাকা আমাদের অ্যাসেম্বলি আছে, আমরা এখন নির্বাচন করতে পারছি না, পরে হবে। এটা প্রত্যেকবারই এটা বলা হয়, এটা আজকে এই প্রথম নয়, বহুদিন থেকেই বলা হচ্ছে। সুতরাং এটা নতুন কোনো কিছু নয়, এটা বরঞ্চ ভারতের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে আমরা বরদাস্ত করছি না। চায়না যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করলো, আকসাই চীনের মধ্য দিয়েও কি গেছে, এবং সেটা চায়না পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্য দিয়ে গেছে, তখন কিন্তু ভারত যদি ফর্মাল প্রোটেস্ট করতো তাহলে হয়তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হতো না। তো হতো না কিনা বলতে পারছি না, ভারত অ্যাটলিস্ট প্রোটেস্টটা সে তখন কিন্তু কোনো প্রোটেস্ট তখন জানায়নি। এখন ভারত প্রোটেস্ট জানিয়েছে চায়না এতে যে বিন্দুমাত্র চিন্তিত তা কিন্তু নয়, এটা একটা জাস্ট প্রোটেস্ট মাত্র। চায়না আমরা দেখেছি আমাদের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা, নদীর নাম, পাহাড়ের নাম ওরা চাইনিজ নাম করছে, ওরা এটাকে সাউথ তিবেত বলছে। তো সেটা ওদের ব্যাপার, কিন্তু ভারত সরকার অরুণাচলকে ভারতেরই অঙ্গ হিসেবে দেখে, এবং চায়না কিন্তু এখনো বলে এটা ওদের অঙ্গ, এবং ওদের স্কুলের বইতেও লেখা থাকে যে ভারত তাদের অরুণাচলের অংশটা কেড়ে নিয়েছে। যাই হোক, এটাতে নতুন করে কোনো ফেলিওর হয়নি। ফেলিওর যদি হয়ে থাকে আমাদের 62 সালের আগেই হয়ে গেছে, এবং সেটা আমরা রুখতে পারিনি। হ্যাঁ।